স্বাগত ৭১-এর খেলা যোগে। সাথে আছি আমি কোহিনুর কণা। বিশ্বকাপ ইস্যুতে এখনো ধোঁয়াশাতেই আছে বাংলাদেশ। কেউই আসলে আমরা এখনো পর্যন্ত জানি না যে শেষ পর্যন্ত কোন ধরনের সিদ্ধান্ত আসতে যাচ্ছে। এ নিয়ে আলোচনা করতে চাই এবং বিপিএল এর শুরু হচ্ছে আজকে থেকে প্লে অফ, সে নিয়ে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। সেকান্দার আলী, শুভ সকাল, স্বাগত ৭১-এর খেলা যোগে। গতকাল সকাল থেকেই মোটামুটি আমরা আসলে অনেক ধরনের খবর একসাথে দেখছিলাম। ক্রিকইনফোর একটা প্রতিবেদন থেকে আসলে ছড়িয়েছিল যে আইসিসি তাদেরকে বাংলাদেশকে একটা ডেডলাইন জানিয়ে গেছে, সেটা শনিবারের বৈঠকে, যেটা আসলে আমরা জানতাম না। তারপর বিসিবি তো আসলে তাদের অবস্থান ক্লিয়ার করেছে। আপাতত যদি বলি যে বা আপনার কাছে কি খবর আছে শেষ পর্যন্ত, যে আসলে জানাতে তো হবে অ্যাটলিস্ট, মানে ২১ তারিখ যদি ডেডলাইন নাও হয় জানাতে তো হবে সিদ্ধান্ত। বিশ্বকাপটা তো ৭ তারিখে শুরু হচ্ছে। আমজাদ ভাই কিন্তু কৌশলগতভাবে একটা কথা বলেছেন যে আপনার ১৭ তারিখে যে মিটিংটা হয়েছে ইন্দ্রর সঙ্গে, তিনি কিন্তু আসলে বলে যাননি যে আপনাদেরকে ২১ তারিখের মধ্যেই জানাতে হবে। এটা হচ্ছে যে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আইসিসি থেকে সরাসরি কন্টিনিউয়াসলি যোগাযোগ চলছে ওভার ফোনে। সেই যোগাযোগেরই কিন্তু একটা ফল হচ্ছে, তাদেরকে জানানো হয়েছে মৌখিকভাবে, লিখিতভাবে না, তোমাদেরকে ভারতেই খেলতে হবে এবং তোমরা যদি না খেলো তাহলে সেটাও তোমাদেরকে জানাতে হবে ২১ তারিখের মধ্যে। বিকজ অফ আপনার যদি কোনো বিকল্প নিতে হয়, অন্য কোনো দলকে সুযোগ দিতে হয়, সেটা স্কটল্যান্ডের নাম শোনা যাচ্ছে, কারণ হচ্ছে র্যাঙ্কিং অনুযায়ী তারা ডিজার্ভ করে এটা খেলা। সেই জায়গা থেকে যদি বলা হয় তো অনন্তকাল লাভতে পাবেন না, কারণ ৭ তারিখে আপনার বিশ্বকাপ শুরু হবে ফেব্রুয়ারির। সেখানে মাত্র ১৬ দিন আছে আজ থেকে। তো আপনার তাকে তো ১৫টা দিন সময় দিতে হবে যে তার গোছানোর জন্য, কারণ তার পোশাক বানাতে হবে, তার স্কোয়াডটা তো ঘোষণা করতে হবে। তো সেই সব জায়গা থেকে বাংলাদেশকে অলরেডি বার্তা দিয়ে দিয়েছে। এবং আমি যেটা গতকাল যেটা উপদেষ্টার কথায় বুঝলাম, আমরা বিশ্বকাপ খেলতে মরিয়া হয়ে আছি, উন্মুখ হয়ে আছি। তার মানে হচ্ছে যে থিংস আর গোয়িং টু বি ডিফারেন্ট। তো কারণ হচ্ছে এটা হয়তো একটু চেঞ্জ হতেও পারে, বাংলাদেশ সরকার হয়তো অন্যভাবে বিবেচনা করতেও পারে। শ্রীলঙ্কায় খেলা হচ্ছে না, এটা মোটামুটি এক প্রকার নিশ্চিত হয়েই গেছে, কারণ এই সময় আপনার যে সময়টুকু রয়েছে, এই সময়ের মধ্যে সব কিছু একদম পরিবর্তন করে ফেলা এটা কোনোভাবেই সম্ভব নয়। এখন কীভাবে কী সিদ্ধান্ত নেবে সেটা রাষ্ট্রের ব্যাপার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যাপার। নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের তো ব্যাপারে, এবং আমরা ক্রিকেট বোর্ডের কারোর সাথে যখন আসলে যাদের কথা আসলে শুনি, তারা প্রত্যেকেই কিন্তু সেই কথাটাই বলে যে বিশ্বকাপ তারা যে কোনোভাবেই হোক তারা আসলে খেলতে চায়, কিন্তু সামহাও এখানে তো আপনি যেটা বললেন যে গভর্নমেন্টের একটা ব্যাপার তো আছে, সেই কারণেই হয়তো সেভাবে সিদ্ধান্তটা আসছে না। কিন্তু এত ডিলেমা কেন হচ্ছে সিদ্ধান্তটা নিতে, আমার প্রশ্নের জায়গাটা সেখানে। কারণ আমরা এতটুকু, আপনি তো বললেন যে শ্রীলঙ্কায় হচ্ছে না, সেটা মোটামুটি নিশ্চিত, সেটা হলে আইসিসি অনেকদিন আগেই হয়তো জানিয়ে দিত। শ্রীলঙ্কায় হচ্ছে না, আবার আমরা বলছিলাম যে ভারতে গিয়ে আমরা বিশ্বকাপ খেলবো না। তাহলে একটা সিদ্ধান্ত তো আসলে আসা উচিত। ক্রিকেটাররা, আমাদের দেশে ক্রিকেটাররা তো আলটিমেটলি পারফর্মটা করতে, মানে তাদেরও তো পারফর্ম করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে সরকার যেটা করছে সেটা হচ্ছে যে আপনার জনগণের ভাইবটা বোঝার চেষ্টা করছে, কারণ এখন বাংলাদেশ চলে হলো ফেসবুকের উপর ডিপেন্ড করে, এবং এই সর্বমহলেই এই ফেসবুকটা দেখে। এখন বট মিডিয়ার অভাব নেই, এবং সেই বট মিডিয়া দিয়ে একটি মহল যেটা চেষ্টা করছে যে বাংলাদেশকে সবসময় একটা বিরোধী পক্ষ হিসেবে দাঁড় করিয়ে রাখা অন্যের পক্ষে। সেই মতাদর্শ থেকে তারা যেটা আমরা দেখতে পাচ্ছি, এখন দেখবেন যদি কোনো বিসিবির নাজমুল কোথা থেকে, যে যাদের আসলে কোনো উত্থানই নাই, তাদেরকে নিয়ে যেভাবে বলা হচ্ছে, তিনি দেশপ্রেমিক হয়ে যাচ্ছেন। আপনি যদি শুধুমাত্র একটি দেশের বিরোধিতা করেন তাহলে দেশপ্রেমিক হবেন, আর পক্ষে বলেন তাহলে দেশপ্রেমিক হবেন, আরেকটি দেশের বিরোধিতা করলে তো আপনি দেশপ্রেমিক হবেন, আর যদি তার পক্ষে কোনো রকম কথা বলেন তাহলে আপনি দেশদ্রোহী হয়ে যাবেন। তো সেই রকম একটা অবস্থা দাঁড়িয়ে গেছে এখন বাংলাদেশে। যেটা আমরা দেখছি সেটা হলো বিশ্বকাপ খেলা না খেলা দিয়ে জনমত একটা বোঝার চেষ্টা করছে সরকার। সেই জনমতটা কি, মতটা কিন্তু পরিবর্তন হচ্ছে। প্রথম দিকে যেটা আপনার সমর্থন পাওয়া গিয়েছে, এখন বিশ্বকাপ খেলবে না, স্কটল্যান্ড কে স্ট্যান্ড বাই আপনার প্রস্তুত করা হচ্ছে, সেই কথা শোনার পরে কিন্তু পুরো দেশের মানুষের মধ্যে একটা নাড়াচাড়া পড়ে গেছে, কেন বিশ্বকাপ খেলবে না। তার মানে হচ্ছে এটা তো অর্জন করা। এখন আপনাকে কিন্তু সব বাস্তবতায় বুঝতে হবে। প্রতিপক্ষ এবং যাদেরকে আপনি শিফট করবেন, বাংলাদেশ বলেছে আয়ারল্যান্ডকে আপনি পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিয়ে, অর্থাৎ সি গ্রুপে পাঠিয়ে দিয়ে আপনি সেই জায়গায় খেলবেন। তো সেই জায়গায় তো তাদের তো রাজি হতে হবে, শুধুমাত্র আপনার ইতে হয় না। তো এখন আপনি যাকে বিয়ে করবেন সেই বিয়ের কনে রাজি না, কিন্তু আপনি বিয়ে করতে চলে গেলেন, এটা তো হবে না। তো এরকম হচ্ছে। এখন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা বাংলাদেশ সরকার নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গের মতো সিদ্ধান্ত নেয়, সেটা নিতে পারে, এটা তাদের একান্তই সিদ্ধান্ত। তারা যদি মনে করে যে না বিশ্বকাপ খেলবো না, আমরা আইসিসির সঙ্গে যোগাযোগ রাখবো না, কিংবা অন্য যারা রয়েছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, এই সম্পর্ক আপনার কোনোদিনও এইভাবে টিকতে পারবেন না। কারণ হচ্ছে যে ক্রিকেটীয় সম্পর্কগুলো তৈরি হয় যে ইংল্যান্ডকে আপনি উপেক্ষা করতে পারবেন না, অস্ট্রেলিয়াকে আপনি উপেক্ষা করতে পারবেন না, ইন্ডিয়া পাকিস্তান কাউকে আপনি উপেক্ষা করতে পারবেন না। কারণ হচ্ছে তারা হলো শক্তিশালী ক্রিকেট পরাশক্তি, এবং তাদের অর্থনীতি, ক্রিকেট অর্থনীতি
সারা পৃথিবীকে প্রভাবিত করে এবং ম্যাক্সিমাম অর্থের যোগান কিন্তু এইসব দেশ থেকে আসে। আমাদের একটা বিগ স্টেক হোল্ডার আমরা জনসমর্থন দিয়ে, কারণ ক্রিকেটের এখানে জনপ্রিয়তা রয়েছে, সেই জনপ্রিয়তার দিক থেকে আইসিসি চায় বাংলাদেশ অলওয়েজ খেলুক, এবং শুধু আইসিসি না, প্রত্যেকটা সদস্য দেশই চায়, এটা বাংলাদেশের অধিকার। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা বাস্তবতাও বুঝতে হবে, এবং সেই বাস্তবতা যদি আপনি মিস করেন, ট্রেন মিস করলে কিন্তু আপনাকে পরবর্তীতে যে সময়টা আসবে লাভ লসের হিসেবটা তো আসলে দেখতে হবে। শুধুমাত্র ইগো ধরে বসে থেকে যদি লসটা আমাদেরই হয়ে যায়, তাহলে তো আসলে সেটা অন্যরকম আসলে ব্যাপার হবে, হিতে বিপরীত হবে আর কি। একটু পাকিস্তানি মিডিয়া নিয়েও কথা বলতে চাই। তারা খুব সুযোগ নিচ্ছে, মনে হচ্ছে খুব বন্ধু হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে আমাদের, আমরা না খেললে তারা খেলবে না এমন খবর তাদের ফ্রন্ট মিডিয়াগুলোই আসলে ছড়াচ্ছে। তারা গতকাল দেখলাম জিও নিউজ, তারা নিউজ করেছে যে পাকিস্তান তাদের সব ধরনের প্রস্তুতি বন্ধ রেখেছে। কি ধরনের প্রস্তুতি আসলে তারা মিন করেছে সেটা আমরা আসলে জানি না, যে কিভাবে বন্ধ রাখা যায় আসলে বিশ্বকাপের প্রস্তুতি। আবার তারপর শুনলাম যে না, তারা আসলে বিশ্বকাপ বর্জন করবে এমন কোনো কথা আসলে বলেনি। যে পাকিস্তানের নিজেরই মেরুদণ্ড নেই, তারা আবার কেমন করে বাংলাদেশের জন্য ডিসিশন নিতে পারে? মানে এগুলো খবর কেন ছড়ানো হচ্ছে? দেখুন, মায়ের চেয়ে মাসির দরদটা বেশি এখন আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি। যে বিষয়টা হচ্ছে যে পাকিস্তান কিন্তু 2014 সালে এই বাংলাদেশে খেলতে আসতে চায়নি, এশিয়া কাপ বয়কট করতে চাইছিল, এবং বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ যেটা আমরা আয়োজন করেছিলাম, তখন এখানে যেহেতু পলিটিক্যাল একটা আনরেস্ট ছিল, সেই কারণে তারা এদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার জন্য বা অন্য দেশে নেওয়া হয় সেরকম একটা পলিসি করেছিল, যেটা হচ্ছে শ্রীলঙ্কার মিটিংয়ে লাস্টে বাংলাদেশের যে তখন যে বিসিবি ছিল, সেই বিসিবির কূটনৈতিক কারণে এবং আইসিসির যে অবস্থান ছিল, এসিসি তখন এসিসি বলছে যদি না খেলে তাহলে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে ছাড়া, তার জোটবদ্ধ হয়েছিল, ছাড়াই এশিয়া কাপ হবে। ওই যে অবস্থান নিয়েছিল এসিসি, সেটা সম্ভব হয়েছিল শ্রীনিবাসনের কারণে। কিন্তু সব তো একরকম না, এখনকার যে অবস্থা প্রেক্ষাপট ডিফারেন্ট, যে কারণে হচ্ছে যে আপনার হয়তো সেই অবস্থান বাংলাদেশের পক্ষে নেওয়ার মতো কেউ নেই। ওই সময় পাকিস্তান ইউটার্ন করতে বাধ্য হয়েছিল, এখন তারা আবার একদম মাসির মতো দরদ দেখাচ্ছে। কিন্তু এই যে দরদ দেখাতে গিয়ে আপনি ভুল মিথ্যা তথ্য দিচ্ছেন এবং মিডিয়াকে ব্যবহার করে যা তা ইনফরমেশন দিচ্ছেন, আপনি কোন দলটা প্র্যাকটিস করছে ওখানে? আপনি তো ডোমেস্টিক ক্রিকেট চালাচ্ছেন, আপনার প্লেয়ার খেলছে বিপিএলে, আপনার প্লেয়ার খেলছে বিগ ব্যাশে, তাহলে আপনি অফিসিয়ালি বলেন, আপনি যদি এত বড় বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ প্রেমী হয়ে থাকেন, তাহলে বাংলাদেশের ক্রিকেটকে যদি সমর্থনই দিতে চান, সমর্থন দেওয়ার অনেক ওয়ে আছে, সেটা আপনি দেন, কিন্তু সেটা তো করেননি। আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন। আপনি সরাসরি বলেন, সরাসরি বললে তখন এটা ভালো হবে, যে সবাই জানবে বিশ্বের, হ্যাঁ আপনি খেলবেন, আপনি তো খেলবেন ঠিকই, কারণ আপনার সঙ্গে আইসিসির এমইউ আছে, যে আপনি যদি কোনো কারণে যৌক্তিক কারণ ছাড়া বিশ্বকাপ না খেলেন, তাহলে আপনাকে $2 মিলিয়ন আইসিসিকে কম্পেনসেশন দিতে হবে। কিন্তু সেই জায়গায় আপনার দেশ বলছে আপনারা খেলবেন, আপনারা অংশগ্রহণ করবেন, আপনারই তো নিজেরই তো শ্রীলঙ্কা, এবং আপনি আইসিসি এবং ভারতের সঙ্গে চুক্তি করে নিয়েছেন যে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানে যায়নি, সেই তো আপনিও সিদ্ধান্ত নিয়ে একদম যৌথভাবে চুক্তি করে নিয়েছেন যে আপনি খেলবেন, আর একটা ভেন্যু যেহেতু রয়েছে অপশন, সেই অপশনে খেলবেন বিকজ শ্রীলঙ্কায়, যে কারণে আপনার ম্যাচগুলো কিন্তু সব শ্রীলঙ্কায়। সো বাংলাদেশকে আপনি টানবেন তখনই, বাংলাদেশের যদি সমর্থন দিবেন পজিটিভলি দেন, বাংলাদেশকে বিপদে ফেলবেন না দয়া করে। মানে তারা এমন একটা, যে সময় আসলে বাংলাদেশের টালমাটাল একটা সিচুয়েশন চলছে, সেই সুযোগটাতে নিয়ে তারা হচ্ছে এই ব্যাপারগুলো কাজ করছে আর কি সবসময়। এবং আমাদেরও কিছু কিছু জায়গায় দায়িত্ব জ্ঞানহীনতা আছে, সেই জায়গায় আমরাও হয়তো তাদেরকে কোনো না কোনোভাবে বিশ্বাস করে ফেলছি, বা এরকম অবাস্তব জিনিসপত্র আসলে কেন দেয় সেটা তারাই হয়তো ভালো বলতে পারবে। তারা তাদের প্রস্তুতি স্থগিত কি বলতে, যেটা আসলে বলছিলাম যে কি বুঝিয়েছে তারা, তাদের এমন না যে সব ক্রিকেটারকে তুলে নিচ্ছে যে কেউ এখন আর খেলবে না বিশ্বকাপের আগ পর্যন্ত কোনো সমাধান হওয়ার, তাদের ক্যাম্পই শুরু হয়নি, তাহলে আপনি কিভাবে প্রস্তুতি বন্ধ করবেন? তারা এটা দিয়ে আসলে কি বোঝাতে চেয়েছে সেটাই আসলে তারাই ভালো বলতে পারবে। যাই হোক, প্রত্যেক দিনই আসলে সকালবেলা যখন খেলা নিয়ে কথা বলি, খালি প্রত্যেকদিন এক্সপেক্ট করি যে আজ হয়তো একটা সুষ্ঠু সমাধান পেয়ে যাব, কিন্তু আসলে ফাইনালি পাই না। নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে, যেটা আসলে বিসিবি থেকে জানানো হয়েছে, আমরা নিশ্চয়ই একটা সমাধান পাবো, এবং সমাধানটা যেন বাংলাদেশ বিশ্বকাপ খেলছে এমন আসে, সেটাই আমরা প্রত্যেকে এক্সপেক্ট করি। আমরা একটু বিপিএল নিয়ে আলোচনা করতে চাই, কারণ ক্রিকেটার তারা খেলবে কি খেলবে না জানে না, কিন্তু প্রস্তুতি তো নিতেই হচ্ছে, এবং ফাইনালি প্লে অফে চলে এসছে, এবং এবার এলিমিনেটর খেলতে হচ্ছে রংপুরকে। সেটা আসলে কতটা আনএক্সপেক্টেড, বা আসলে এগুলো হয়েই থাকে ফ্র্যাঞ্চাইজি লিগে, তো আসলে একদম সবসময় একটা দল সবসময় আসলে কোয়ালিফায়ার খেলবে, সরাসরি ফাইনালে চলে যাবে এমন ব্যাপার তো আসলে থাকে না। সব মিলিয়ে ওভারঅল যদি জানতে চাই, প্রথম ম্যাচটা নিয়েই যদি আমরা কথা বলি, এলিমিনেটর রংপুর এবং সিলেট নিয়ে, কি এক্সপেক্ট করছেন, এবং রংপুরের কি অবস্থা সবকিছু? রংপুর এবং এই ম্যাচটাই কিন্তু বিপিএল এর আজকের যে দুটো ম্যাচ হবে তার মধ্যে এলিমিনেটর ম্যাচটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আকর্ষণীয়, কারণ হচ্ছে এখানে একটা দল বাদ পড়বে, এটা একটা যেমন কারণ, তেমনি এইখানে
প্লেয়ার্স বিবেচনা করলে সবচেয়ে ভালো প্লেয়ার্সগুলি কিন্তু এখানে এই রংপুরে খেলছে। Right. তো সেই জায়গা থেকে আমি মনে করি আজকের এই ম্যাচের যে আকর্ষণ থাকবে সেই ম্যাচের আকর্ষণটা ফুলফিল করতে পারবে রংপুর হয়তো। কেন রংপুরের পক্ষে বলছি আপনার যদি মনে হতে পারে, কারণ হচ্ছে রংপুরের যে প্লেয়ার্স ইনভেস্টমেন্ট এবং তারা প্রথম থেকে যে পরিমাণে বিদেশি ক্রিকেটার, কোয়ালিটি ক্রিকেটার এখানে রিজার্ভে রেখেছে এবং তাদের সেট কম্বিনেশনটা হয়তো মাঝখানে স্টেবল ছিল না। এখন কিন্তু লাস্ট 2 ম্যাচে আমরা দেখেছি, যদিও দুটো দলই নোয়াখালী এবং ঢাকা কিন্তু খুব একটা স্ট্রং দল ছিল না, তারপর তাদের বিপক্ষে যেভাবে ক্রিকেট খেলেছে, তাহিদ হৃদয় ওপেনিংয়ে সেট হওয়ার পরে ডেভিড মালান এবং তাহিদ খুবই ভালো করছেন। লিটন কুমার দাসও মোটামুটি ছন্দে চলে আপনি এসেছেন। যেহেতু হৃদয়কে নিয়ে কথা বললেন, তাকে নিয়ে একটু আলাদা করে আমরা আলোচনা করি। তাকে আমরা দেখেছি এবারে আসলে 3 নম্বরে 4 নম্বরে ব্যাট করতে দেখেছি, খুব একটা সফল দেখিনি। আমরা বোধহয় কথা বলেছি যে কেন বাংলাদেশের যারা জাতীয় দলের আছে বা যারা বিশ্বকাপের স্কোয়াডে আছে তারা কেন পারফর্ম করতে পারছে না, সেটা বেশ দুশ্চিন্তার কারণ হয়ে যাচ্ছিল। তাহিদ হৃদয়কে যেদিন আসলে ওপেনিংয়ে নামানো হলো, প্রথম দিনই তিনি খুব সম্ভবত 97 রানের একটা ইনিংস খেলেছেন। এরপরেই আমরা আসলে দেখতে পেলাম যে তিনি আসলে কতটা ফ্লুয়েন্টলি ব্যাটিং করে যাচ্ছেন এবং তাকে এত কমফোর্টেবল লাগছিল। পাশে আমরা মালানকে দেখছিলাম, মালানকে বেশ অসহায় লাগছিল, মনে হচ্ছিল তিনি স্ট্রাগল করছেন, অন্যদিকে খুব ইজিলি হৃদয় ব্যাট করে যাচ্ছেন। তার কি আসলে পছন্দের পজিশন এটাই নাকি? দেখুন, তার কিন্তু উত্থানটা দেখবেন যে বিপিএল এর থেকে আপনার জাতীয় দলে আসা, সেই জায়গা থেকে কিন্তু তিনি কিন্তু টপ অর্ডারের জায়গাটাই খেলেছেন এবং তিনি স্ট্রোক খেলতে পছন্দ করেন। তার সঙ্গে আপনি তার যে শর্টসগুলো আছে, ভেরিয়েশন রয়েছে, সব দিক দিয়ে তিনি খেলতে পারেন। তো সেই সব জায়গা থেকে তার জন্য আসলে স্পিনে যতটা কমফোর্টেবল, তার চেয়ে বেশি কমফোর্টেবল পেস বোলিংয়ে। তো সেই জায়গা থেকে তিনি ভালো করছেন এবং মনে হয় যে সাইফ যেহেতু আপনি অফ ফর্মে রয়েছে, তার জায়গাটায় আমার মনে হয় বিশ্বকাপ বাংলাদেশ যদি খেলে, যদি বিষয়টা রয়েছে, তাহলে আমার এই জায়গায় তাহিদ হৃদয়কে আপনার শিফট করা যেতে পারে। এবং 4 নম্বর পজিশনটা যেটা তাহিদ হৃদয় খেলতেন, সেই জায়গায় কিন্তু একজন তৈরি হয়ে গিয়েছে। আপনারা জানেন যে পারভেজ হোসেন এমন, তিনি সিলেটে খেলেন, তিনি দারুণ ব্যাট করছেন এবং জাতীয় দলের যে লাস্ট গেমটা খেলেছেন সেখানেও কিন্তু তিনি রান করেছেন। তার মানে হচ্ছে তিনি আবার ওই সিচুয়েশনে যে বোলিংয়ে একটা ভেরিয়েশন আসে, ওই বলগুলিকে আপনি স্পিন বা পেস সমন্বয় এই তো আক্রমণগুলিকে তিনি আবার প্রতিহত করতে জানেন এবং ওইটাকে খেলতে পারেন ভালোভাবে। তো এই যে চেঞ্জটা, এটাও কিন্তু বিপিএল থেকে যে আমরা যদি দেখি রংপুর তো এখন আমরা লিটনের দল বলতে পারি, তাহলে লিটনের দল এবং জাতীয় দলে তো তিনি ক্যাপ্টেন, তাহলে লিটনের দল ওপেন করছে তাওহিদ হৃদয় এবং 4 ইমন। হ্যাঁ, বিপিএল এর একটা প্রস্তুতি, বিশ্বকাপের প্রস্তুতি হয়ে গেল। আলটিমেটলি তো বিপিএলটা করাই হচ্ছে এবার বিশ্বকাপের প্রস্তুতির জন্য। সেই জায়গা থেকে আপনি দুটো জায়গা আপনার সিল করে ফেলতে পারবেন যদি আপনি, যেহেতু সাইফ ফর্মে নেই, এই জায়গায় তাকে প্রথমে তাওহিদ হৃদয়কে খেলালেন এবং 4-এ তাকে পারভেজকে খেলালেন। তারপর গিয়ে লিটন তো রয়েছে এবং তানজিদ তামিম কিন্তু আপনার ওপেনিংয়ে যদি এখানে বিপিএলে ভালো নাও করে থাকে, তারপরেও ওখানে দেখবেন যে বিশ্বকাপে গিয়ে বা বড় মঞ্চে গিয়ে তিনি রান করবেন। আমার এটা দৃঢ় বিশ্বাস, তার প্রতি কনফিডেন্স রয়েছে। তো আপনি যেটা বলছিলেন সেই জায়গায় রংপুরের আজকে ভালো করার কারণ হচ্ছে এখানে লিটন কুমার দাস আসলে করতেই হবে, এরকম একটা দল আসলে বাদ পড়ে গেলে যে কারোর জন্য ক্যাপ্টেন্সি লিটনকে দেওয়ার পরে কিন্তু ওদের মুডটাও কিন্তু চেঞ্জ হয়েছে। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে পজিটিভ থিঙ্কিং, আরেকটা হচ্ছে যে একটা ব্যালেন্স থিঙ্কিং। যারা চিন্তা করে যে ঠিক আছে ডিফেন্সিভ বা মধ্যপন্থা, আরেকটা হলো অ্যাগ্রেসিভ। দেখেন ইংল্যান্ড যখন অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলছে তখন কিন্তু বিশ্বকাপ জিতেছে, তার আগে কিন্তু জিততে পারেনি। টি-20 ওয়ানডে তারা কিন্তু 2020 একটা জিতেছিল ভারতে, তারপরে কিন্তু আর মাঝখানে অনেক গ্যাপ ছিল। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এখন যে বাংলাদেশ রংপুরের টিমটা পুরো ব্যালেন্স এবং সেটেলড, তারা আগে থেকেই বিদেশি প্রথম থেকেই রেখেছে এবং তারা কিন্তু এই কন্ডিশনে খেলে আপনারা প্র্যাকটিসড হয়ে গেছে। তা আরেকটা জিনিস হলো সিলেটের কথাটা যেটা বললাম, সিলেট নতুন প্লেয়ার নিয়ে আসছে, ওক্সকে নিয়ে এসছে। তো তারা কিন্তু 2জন বিদেশি নতুন অ্যাড হয়েছে, কিন্তু এই যে হুট করে এসে ম্যাচে নেমে যাওয়া এবং মিরপুরের একটা ম্যাচে নেমে গিয়ে পারফর্ম করাটা একটু ডিফিকাল্ট, কিন্তু আবার যারা সবসময় ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলে তারা এটার সাথে আসলে নিজেকে অ্যাডাপ্ট করে নেয়। এটা আমরা আগেও দেখেছি। ছোট্ট করে পরের ম্যাচটা নিয়ে কথা বলবো, চট্টগ্রাম রাজশাহীকে আমরা সবসময় বলেছিলাম মানে এবারের টুর্নামেন্টে যে রংপুর এবং রাজশাহী সব থেকে অর্গানাইজ টিম এবং তারা সেই রেজাল্টটাও পেয়েছে। চট্টগ্রামকে নিয়ে আমাদের অনেক শঙ্কা ছিল যে চট্টগ্রাম, তাদের তো আসলে নাম নিশানাই নেই, মানে বেনামে কমিটির দল, অনেক নামে তাদেরকে ডাকা হয়, তারাও খেলছে কোয়ালিফায়ার। মানে এই ব্যাপারটা সারপ্রাইজিং কিনা, বা এই ম্যাচটা নিয়ে কি মনে হয়? এই জায়গায় রাজশাহী হলো সবচেয়ে ধারাবাহিক বলবো এই কারণে, কারণ রাজশাহী হচ্ছে অনেকটা ফরচুন বরিশালের মতো, লাস্ট ওরা যে 2 বছর খেলেছে এরকমই। রাজশাহীর এই উত্থানটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু ফাইনালে কি করবে আমি জানি না। আলটিমেটলি ফাইনালে যাচ্ছে কিনা সেটাও একটা ব্যাপার। আজকে হ্যাঁ সুযোগ থাকে। এখানে আপনি যদি ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যে
চিটাগং কিন্তু একদম সারপ্রাইজিংলি উঠে এসছে তাদের অ্যাডামস আসাতেই, কিন্তু তাদের ব্যালেন্সটা অনেক ভালো হয়েছে। তিনি নাই, এখন যে লোকাল প্লেয়ার আছেন তারা একটা ছন্দে রয়েছেন, তারপরেও লাস্ট দুটো গেম তারা খুব ভালো করেননি। এইসব জায়গা থেকে চিন্তা করলে আজকে রাজশাহী অবধারিতভাবে ফেভারিট এবং তারা হয়তো ফাইনালে চলে যাবে। আপনার কথাতে মোটামুটি আমি উত্তর পেয়ে গেছি। একদিকে রংপুর, অন্যদিকে হচ্ছে রাজশাহীর জয়টাই মোটামুটি নিশ্চিত। তারপরে টি-20 গেম কোনো কিছু আসলে বলা যায় না, অনেক অঘটন আমরা দেখেছি। আমরা শুধু এনজয় করতে চাই নিশ্চয়ই। সেকেন্দার অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য।